বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো খুব স্বাভাবিকভাবেই গতকালকে সেনাপ্রধানের বক্তব্যকে নিয়ে। তার আগে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে গতকালকে আমি বলেছিলাম যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে যে টানা হেঁচড়া চলছে, ইশরাক যে আন্দোলন করছে, সেটা সিদ্ধান্ত কোর্ট থেকে আসবে এবং সিদ্ধান্ত যাই হোক ওখানেই শেষ না, এটা অ্যাপিল হবে, অ্যাপিলের ডিভিশনে যাবে, আরো অনেক কিছু আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা বিএনপির এর আগের ক্ষমতার সময়গুলি দেখেনি, আজকের যারা তরুণ সমাজ বা যারা ভুলে গিয়েছে, তারা হয়তো জানে না যে বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে, তখনও তারা কিভাবে দেশে রাম রাজত্ব কায়েম করেছিল। আজকে এবং গতকালকে সুপ্রিম কোর্টের সামনে মৎস্য ভবন, সেখানে লোক জড়ো করে কোর্টের বিচারকদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করা হলো, যাতে সিদ্ধান্ত রায় ইশরাকের পক্ষে আসে। অনেকে আশ্চর্য হবে, কিন্তু আমি আশ্চর্য হব না, বা যারা জানে, বিএনপিকে চিনে যারা, তারা আশ্চর্য হবে না যে এই রায় ঘোষণার আগে বিচারপতিদেরকে, দুইজন বিচারপতি ওই কোর্টে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যদি রুল জারি করা হয় তাহলে তাদেরকে আর এই কোর্টে বসতে দেওয়া হবে না, তাদেরকে আর কোর্ট আদালতেই বসতে দেওয়া হবে না। মব ভায়োলেন্সের হুমকি দিয়ে তাদের কাছ থেকে এই রিটের খারিজ আদেশ আদায় করা হয়েছে এবং এটার জন্য উষ্ণ প্রকাশ করেছে দুই বিচারপতি এজলাসে বসে। এই রায় ঘোষণার আগে তারা এই ঘটনার অবতারণা করেছে। এর আগে 2001 থেকে 2006, 91 থেকে 96, এরকম ডজন ডজন ঘটনা আছে বিএনপি কিভাবে বিচারালয়কে মব ভায়োলেন্সের মাধ্যমে তাদের পক্ষে কাজ করিয়েছে। সবচেয়ে মজার কথা হচ্ছে যে বিএনপির যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া, উনি নিজে, যেখানে সাবেক প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি আবু সাআদাত মোহাম্মদ সায়েম, তার বিছানার উপরে বুট সহ পা তুলে পিস্তল ঠেকিয়ে তার পদত্যাগকে বলছে সাইন ইট। তো সেই নেতার ফলোয়াররা তো খুব কমই করতেছে যে এজলাসে উঠে পিস্তল ধরে নাই, এটাই আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। যাই হোক, আপনারা জানেন যে গতকাল আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন সেনা অফিসারদের সভায়। তার বক্তব্যের মাধ্যমে একটা ভবিষ্যৎ ছবি বেরিয়ে এসছে।
সেটা হচ্ছে আমরা কতগুলো বিপদের সম্মুখীন, রাষ্ট্র হিসাবে বাংলাদেশ অনেকগুলো বিপদের সম্মুখীন হয়ে পড়েছিলাম। যখন দেশের 16 আনা মানুষ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছিল কায়মন বাক্যে, ঠিক তখনই সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রধান জেনারেল ওয়াকার সেই আশার বাণী এবং সেই নিশ্চয়তা জাতিকে কার বক্তব্যের মাধ্যমে গতকালকে দিয়েছেন। আমাদের সামনে যে বার্নিং ইস্যুগুলো, তার মধ্যে সবচেয়ে বড় ইস্যু ছিল করিডোর। তো সেনাপ্রধান আউটরাইট নাকচ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে যে করিডোর হবে না, পোর্ট হবে না, এগুলো নির্বাচিত সরকারের বিষয়। ফাইন, মানুষ আশ্বস্ত হয়েছে। এবং এটা বলতে গিয়েছে যে কথাগুলো বলেছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো বিদেশি শক্তির নির্দেশে, কোন রাষ্ট্রের নির্দেশে আমাদের রাষ্ট্রকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না এবং ঝুঁকিতে ফেলব না। এই কথাটাই দেশের মানুষ তার কাছ থেকে শুনতে চেয়েছে। তিনি আরো অনেকগুলো কথা বলেছেন, সবগুলো নিয়ে কথা বলে অনেক সময় লাগবে। আমি খুব যে জিনিসগুলো খুব বেশি বিতর্কিত বা বেশি গুরুত্বপূর্ণ সেই কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলি। সে সংস্কার নিয়ে অভিযোগ করেছে। দেখেন, দেশের সব মানুষ এবং পৃথিবীর সবাই জানে যে এই ইউনূস ক্ষমতা দখল করার সুযোগ পেয়েছে, ক্ষমতা দখল করেছে সেনাবাহিনীর প্রশ্রয়ে। এই সেনাবাহিনীর প্রোটেকশনেই, এই সেনাবাহিনীর ব্যাকআপেই সে এখনো টিকে আছে। কিন্তু সংস্কারের মতো যে ভুয়ো একটা বিষয় নিয়ে সে সময় ক্ষেপণ করার যে পলিসি নিয়েছে, সে সংস্কার নিয়েও জেনারেল ওয়াকার স্পষ্ট কথা বলেছে যে কি হচ্ছে কি হচ্ছে না আমি কিছুই জানি না, সামরিক বাহিনী কিছুই জানে না, অথচ যার পাওয়ারে, যার শক্তিতে সে এখনো টিকে আছে, তার সাথেই সে কনসাল্ট করে না। তার ভাবটা হলো আমি তো বিপ্লব করে আসছি, আমি কাকে জিজ্ঞেস করবো, আমি বিশ্ববিখ্যাত প্লেয়ার, আমি যা বলবো সেনাবাহিনী তাই করবে, এরকম একটা ভাবে ছিল। কিন্তু দেশের মানুষ, বিশ্ব সশস্ত্র বাহিনী জানে তার রাজনৈতিক কোনো ভিত্তি নেই, তার জনগণের লিগ্যাল কোনো ম্যান্ডেট নেই, তার সাংবিধানিক কোনো বৈধতা নেই। লিটারালি সে একটা অবৈধ সকল সরকার, শুধুমাত্র সেনাবাহিনীর বন্দুকের শক্তিতে, ক্ষমতায় সে টিকে আছে। আমি সবসময় একটা কথা বলি, তার সাথে কেউ নেই, সে একদম একা। এবং শুধুমাত্র পশ্চিমারা আমেরিকার নেতৃত্বে তাকে বসাইছে, তারা এখন পর্যন্ত তাকে দিয়ে কিছু কাজ করাতে চাচ্ছে, তাদের মূল উদ্দেশ্য সাধন করতে চাচ্ছে, সেই জন্যই সে এখনো আছে। এবং এইটাও সবসময় বলেছি, ওইটা সে না করতে বলে তাকে ছুঁড়ে ফেলবে। আর সে ওইটা করতে গেলে, এই করিডোর পোর্ট এগুলো দিতে গেলে
জনগণই তাকে ছুঁড়ে ফেলবে। অতএব তার এই দেশে আর কোনো রাস্তা নাই, এই দেশে তার কোনো টিকে থাকার কোনো সুযোগ নেই, সেটা আমি বারবারই বলেছি। তো সংস্কারের এই ভাওতা তার আর টিকল না। এটা দেখিয়ে সে বছরের পর বছর পার করার একটা নীল নকশা এঁকেছিল। এবং ওই নীল নকশার অংশ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নির্বাচন কমিশন দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে সে বিএনপিকে ঠান্ডা রাখলো যে আওয়ামী লীগ নাই, তোমরাই তো জিতবা, তোমাদেরকে সুযোগ দিচ্ছি। আর ওইদিকে সে তার লম্বা সময় দেই দিচ্ছি করে লম্বা সময়, ওইদিকে বিএনপি কান্নাকাটি নির্বাচন করে। কিন্তু বিএনপির আবার সিদ্ধান্ত আছে স্ট্যান্ডিং কমিটিতে গত 2 দিন আগে 3 দিন আগে, তারা নির্বাচনের জন্য চাপ দিবে, কিন্তু এমন চাপ দিবে না যেটা এই সরকারের ক্ষতি হয়। তো এটা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত, এটা তো জানি যে সবাই জেনে গেছে। তো ইউনূস তো বুঝে গেছে যে যত কিছুই করুক আমাকে ক্ষমতায় রেখেই করতে হবে, তো ঘুরাবে। যার জন্যেই জেনারেল ওয়াকারকে ডেডলাইন দিয়ে দিতে হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এটা সে আজকে বলে না, সেটা বহু আগে বলছে, সে আর 5 মাস আগে সে বলছে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে। 18 মাস বলছে তখন, সেটা ডিসেম্বর হয় এবং ইনক্লুসিভ নির্বাচন। তা আওয়ামী লীগ ছাড়া তো আর ইনক্লুসিভ নির্বাচন হবে না, সেই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। জেনারেল ওয়াকার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যেটা মানুষকে অতিষ্ঠ করে ফেলছে, বীতশ্রদ্ধ করে ফেলছে। মানুষ পারতপক্ষে এখন ঘর থেকে বাইরে হয় না, সেটা ছেলে কি মেয়ে কি ব্যবসায়ী কি সবাই। সেটা হলো মব ভায়োলেন্স, মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা, চাঁদাবাজি করা, মানুষের বাড়িঘর লুটপাট করা, যা খুশি তা করা, নাম দিছে ছাত্র জনতা। সেটার উপরে সে কঠোর হওয়ার অঙ্গীকার করেছে। এখন দেখার ব্যাপার হচ্ছে সে কতটা কঠোর হবে। যদি না হতে পারে, এখন যা আছে তার চেয়ে আরো জঘন্য খারাপ অবস্থা হবে। ইলেকশনের কথায় আবার আসি। নির্বাচনটা যদি ডিসেম্বরে করতে হয় এবং সেই নির্বাচনে যদি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল প্রমাণিত, বারবার প্রমাণিত, সর্বশেষ ভয়েস অফ আমেরিকার জরিপেও প্রমাণিত যে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ রেখে এই দেশে গণতন্ত্র হবে না, নির্বাচনও হবে না। জেনারেল ওয়াকার যদি সত্যি সত্যি এই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায়, যেটা সে কমিটমেন্ট করেছে যে দেশ চালাবে জনগণ, কোন অনির্বাচিত সরকার না, এবং সেই সরকারের কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারও নাই, এটা স্পষ্ট করে বলেছে। তাতেই আমি গতকালকে রাতে একটা পোস্ট দিয়েছিলাম 2 লাইনের, 1 লাইনে, দেশ এখন ইউনূসের নিয়ন্ত্রণ মুক্ত।
কেন ইউনূসের নিয়ন্ত্রণ মুক্ত? বিকজ গতকালকে পর্যন্ত, গত পরশুদিন পর্যন্ত সে যেই জাম্পিং গুলো করেছিল, মানুষকে যে ভুয়া স্বপ্নের দেখাচ্ছিল, বিদেশিরকে যে কমিটমেন্ট করেছিল, ইলিগালি বিশাল ক্ষমতাধর হিসাবে দম্ভ করেছিল, সেই দম্ভ চূর্ণ হয়ে গেছে। সেজন্যই বললাম তার এখন পোর্ট দেওয়ার এখতিয়ার নাই, করিডোর দেওয়ার এখতিয়ার নাই, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ারও কোনো এখতিয়ার নাই। সেটা ক্লিয়ার করে দিছে জেনারেল ওয়াকার। ডে টু ডে ওয়ার্ক করা ছাড়া আর তার কোনো কাজ নাই। এবং সেই কারণে আমি বলছি তার নিয়ন্ত্রণটা নাই, আর নিয়ন্ত্রণ এখন ওয়াকারের কাছে চলে গেছে। বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে ওয়াকারের সাথে, জেনারেল ওয়াকারের সাথে কনসাল্ট করে নিতে হবে, তা না হলে সে আর করতে পারবে না, আর বড় কোনো সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ নাই। আর এখন নির্বাচন যদি ডিসেম্বরে হয়, আওয়ামী লীগকে যদি তার বৈধ অধিকার, রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ না দেওয়া হয়, এখনো যদি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তন্ন তন্ন করে খোঁজা হয়, মব ভায়োলেন্স করা হয় তাদের উপরে, তাহলে কিভাবে এই দেশে নির্বাচন হবে? আমার বিশ্বাস এইসব জিনিসগুলো বিষয় অবশ্যই সশস্ত্র বাহিনী আলোকপাত করেছে নিজেদের মধ্যে, এবং সেটাকে মাথায় রেখেই তারা নির্বাচনের কথা স্পষ্ট করে বলেছে, এবং সবাইকে নির্বাচনমুখী হওয়ার জন্য বলছে। তার অফিসারদেরকেও সে নির্দেশনা দিয়েছে যে সুন্দরভাবে, সঠিকভাবে যেন নির্বাচন হয়, সেইভাবেই কাজ করতে হবে। তো দেশকে যদি নির্বাচনমুখী করতে হয়, আওয়ামী লীগকে মুক্ত করতে হবে। আওয়ামী লীগকে বেঁধে রেখে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে এখন থেকে আওয়ামী লীগকে কাজ করতে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, ফিল্ড তৈরি করতে হবে। যেভাবে 2008 সালে সেনাবাহিনী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ভূমিকা রেখেছিল, একটা লেভেল প্লেইং ফিল্ড করছে, একটা পটকাও ওই নির্বাচনের আগে পরে কোথাও শুনে বিস্ফোরণ হইতে আমরা শুনিনি, দেখিনি। একদম ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের নির্বাচন হয়েছে। তার চেয়ে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অতএব সেই রকম নির্বাচনটাই এই দেশের মানুষ চায়, এবং বিএনপি তো এইরকম নির্বাচনের জন্যই তো সবসময় বলে আসছে। এটা তো বিএনপির জন্য খুশির খবর। জনগণ তাদেরকে ভোট দিবে, তারা নির্বাচিত হবে, যাই হোক সেটা কে নির্বাচনে জনগণ ভোট দিবে। তো জেনারেল ওয়াকারকে সেই পথ পরিষ্কার করতে হবে। আশা করি তারা সেই হিসাব নিকাশ করে এই কথা বলেছে, এবং তাদের সেই হিসাব নিকাশকে তারা বাস্তবে রূপ দিবে। মামলা আছে, মামলা চলতে থাকবে, মামলা স্বাধীনভাবে চলতে থাকবে, কিন্তু অবশ্যই এই বিতর্কিত নির্বাচন কমিশন আর বিতর্কিত ট্রাইব্যুনাল পরিবর্তন করতে হবে। তারপরে নির্বাচিত সরকার যেই আসুক, তারা সিদ্ধান্ত নিবে, তারা সিদ্ধান্ত না, কোর্টের মতো সিদ্ধান্ত নিবে। আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে যে
কোর্টে যেন কোনো, এই যে আজকে যেটা দেখলাম আমরা, যে বিএনপি যেভাবে কোর্টকে হুমকি দিয়ে কোর্টের কাছ থেকে অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবাস্তব সিদ্ধান্ত নিয়েছে, কোর্টকে যদি এরকম ইনফ্লুয়েন্স করে সেটাকে রোধ করতে হবে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। মিডিয়া, আজকে সমস্ত মিডিয়াগুলি দখল, যেই দিকটা দখলে নাই প্রথম আলো, ডেইলি স্টার, কারণ তারা বলছে তোমরা যেভাবে বলবো আমরা সেইভাবেই করবো, তোমাদের পক্ষে আমরা কাজ করব, আমাদের দখল করার দরকার নাই। তারা সেই সার্ভিস দিতেছে, এটা ভয়ে। মিডিয়াকে মুক্ত করতে হবে, দখলবাজি মুক্ত করতে হবে। তারা যা দেখে, তারা যা শোনে, তা লিখতে দিতে হবে, তা বলতে দিতে হবে, দেখাতে দিতে হবে। মিডিয়ার স্বাধীনতাকে রেস্টোর করতে হবে, মানে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। যেভাবে 5ই আগস্ট পর্যন্ত মিডিয়া মুক্ত ছিল, যা খুশি তা বলতে পারছে, যার বিরুদ্ধে ইচ্ছা তার বিরুদ্ধে বলতে হবে, মিডিয়াকে সেই জায়গায় নিতে হবে, তা না হলে কিছুই হবে না। মিডিয়া যদি বলতে না পারে, মিডিয়ার মাধ্যমেই প্রশাসন জানবে, সেনাবাহিনী জানবে কোথায় অঘটন ঘটতেছে, কোথায় অত্যাচার অনাচার হচ্ছে, অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, মিডিয়ার মাধ্যমেই জানবে। গোপনে গোয়েন্দা সংস্থা খবর পেয়ে একটা অ্যাকশন নেওয়ার সাথে জনমানুষের চিন্তার সাথে বৈপরীত্য আছে। মানুষ অনেক সময় এটাকে যেভাবে ঘটনা ঠিক সেভাবে নেয় না, মনে করে এটা একটা বানানো ঘটনা বা এটা ইচ্ছা করে এইভাবে করছে। যখন মিডিয়া এসে মানুষ জানে, যে মিডিয়ার মাধ্যমে দেখে জানে, তখন মানুষের মাইন্ডসেট হয় এটাকে প্রতিরোধ করতে হবে, এটা অ্যাকশন নিতে হবে। তখন যখন প্রশাসন অ্যাকশন নেবে, তখন এটা জাস্টিফাইড হবে। তো মিডিয়াকে তার মতো করে স্বাধীনভাবে, প্রভাবমুক্তভাবে, আজকে যে মিডিয়াগুলো দখল করা হয়েছে, সেই দখল করে তাদের মালিকদের কাছ থেকে বুঝাই দিতে হবে। সাংবাদিকরা যেন তাদের স্বাধীনভাবে কাজ করতে পারে, এটা নিশ্চিত করতে হবে। আর এইটা নিশ্চিত না করলে কোনোটাই সফল হবে না। যতগুলো কমিটমেন্ট করা হয়েছে, যা বলা হয়েছে, কোনোটাই সফল হবে না। This is a clear precondition for achieving general's goals. Media must be free. এখন কথা হচ্ছে, আমেরিকার মতো দেশ, যেখানে সবাই জানে এখানে ইনভলভ ছিল, আছে, করিডোর, পোর্ট, ইউনুস, এগুলো নিয়ে, এবং ইউরোপিয়ানরাও, এবং যাদের চাপে 5ই আগস্টে সেনাবাহিনীকে বিপরীতমুখী একটা ভূমিকা নিতে হয়েছে। আজকে কিসের ভিত্তিতে, কোন ক্ষমতা বলে জেনারেল ওয়াকার ওই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে? এখানে জাতিসংঘ ইনভলভ, জাতিসংঘ, ইউরোপ, আমেরিকা, এই 3 মহাশক্তি, মানে 3 মানে কি আমেরিকা, এই মহাশক্তির বিপক্ষে কিভাবে বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী অবস্থান নিয়েছে, এটা একটা $1 বিলিয়ন কোশ্চেন ফর দ্য নেশন। কারণ এই প্রশ্নের সমাধান না হলে মানুষ একটু স্পেকটেকল হবে, তা আসলে কি সেনাপ্রধান যা বলছে তা করতে পারবে, নাকি এটার পিছনে আরো কোনো খেলা আছে? এরকম একটা ধারণা মানুষের মনের মধ্যে কিন্তু এখনো আছে। বিকজ মানুষ জানে না মহাশক্তির বিরুদ্ধে এই ঘুরে দাঁড়ানোর এই শক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনী নেতা, প্রধান জেনারেল ওয়াকার কোথায় পেয়েছেন। আমি বিস্তারিত যাব না,
আমি শুধু এইটুকুই বলবো, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সামনে প্রশ্ন ছিল, যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে এই শক্তির বিপক্ষে অবস্থান নিতে হবে। কিন্তু এই শক্তিকে যারা কন্টেইন করার মতো ক্যাপাবিলিটি রাখে, তারা যদি জেনারেলকে ব্যাকআপ না দেয় তাহলে সে মুহূর্তের মধ্যে সে হারিয়ে যাবে, টিকবে না। আমি দেশ রক্ষা করতে চাই, যে আমি হারিয়ে যাই তাহলে দেশ রক্ষা করবে কে? দিস ইজ এ ভেরি ভাইটাল কোয়েশ্চেন। আমাদের সশস্ত্র বাহিনীকে সেইভাবে নিশ্চিত করা হয়েছে, পৃথিবীর যেই শক্তি তোমার বিরুদ্ধে দাঁড়ায় আমরা তোমার পাশে আছি। আমাদের সশস্ত্র বাহিনী এবং জেনারেলরা সেটা যাচাই করে দেখেছে, তারা এই অবস্থান নিলে এই বিশাল শক্তির সামনে তারা টিকতে পারবে কিনা। অন্য শক্তির সাপোর্টে তারা হিসাব করে দেখেছে, প্রথমে হলো বাংলাদেশের জনগণ তাদের পাশে আছে, এ টু জেড প্রতিটি মানুষ তাদের পাশে আছে। এই কোশ্চেনে করিডোর পর দেওয়া হবে না, একটি সফল, সুন্দর, ইনক্লুসিভ নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হবে এবং সঠিকভাবে গণরায়ের মাধ্যমে সঠিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। এটা হলো জনগণের, পুরো জনগণের আকাঙ্ক্ষা, ইনুস আর তার কয়েকজন ছাড়া। এটা হলো প্রধান শক্তি। আর এই দুই শক্তি, সশস্ত্র বাহিনী এবং জনগণ, এই শক্তিকে আগলে রাখার মতো এবং এই শক্তির উপরে বহিঃশক্তি যে আক্রমণ করবে, সে আক্রমণকে ঠেকিয়ে দেওয়ার জন্য যেই শক্তি দরকার, সেই শক্তি বাংলার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সেই শক্তিতে বলিয়ান হয়ে জনগণ এবং আনসিন, আনবিটেন পাওয়ারের শক্তিতে বলিয়ান হয়ে জেনারেল ওয়াকার আজকে বাংলাদেশের হাল ধরেছে। তো কেউ, সেই আবাল শিশুরা, নাবাল লোকরা থেকে শুরু করে যত বড় মহারথীরা আছে, দেশদ্রোহী, দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী কুচক্রী মহল যারা আছে, don't miscalculate General Walkers. Don't underestimate him. He will be banished. সেই পাওয়ার এবং অথরিটি নিয়েই ওয়াকার এই পথে পা বাড়িয়েছে। সো বাংলাদেশের মানুষের বিজয় কেউ ঠিকায় রাখতে পারবে না, বাংলাদেশের মানুষের অগ্রযাত্রাকে কেউ ঠেকে রাখতে পারবে না। এবং আমি বিশ্বাস করি জেনারেল ওয়াকারের সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সকল আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ যারা আছে, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এক এবং অভিন্ন আত্মা নিয়ে দেশকে এই চক্র থেকে মুক্ত করার যেই অবস্থান নিয়েছে, ইনশাল্লাহ তারা সফল হবে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। তাদের মনের মধ্যে এখনো টুংটাং আছে, তারা সাবধান হয়ে যান, পরিণতি হবে ভয়াবহ। আমি এটুকুই বলে দিলাম। জেনারেল ওয়াকার সহ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের মানুষের
সাফল্য কামনা করি। একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটি জননন্দিত সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই আশা করি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।